25 থেকে 32 বয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাক বাড়ছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই হার্ট অ্যাটাকের কেস সবচেয়ে বেশি, প্রায় 35%। আর এখনো অবধি ভারতবর্ষে 37 লক্ষ মানুষ মারা গেছে হার্ট অ্যাটাকে। এখন বড় প্রশ্ন হচ্ছে, যখন চারপাশে এত জিম, ফিটনেস ডিভাইস, স্বাস্থ্য সচেতনতা এত বেশি, তবু কেন তরুণ প্রজন্ম এভাবে হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে? একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায়, রোজকার খাবারের ভুল আজকের সময়ে সবচেয়ে বড় কারণ হার্ট অ্যাটাকের। এই ভিডিওতে আপনি জানতে পারবেন আমাদের হার্টের আর্টারি কিভাবে ব্লক হয়, হার্ট অ্যাটাকের প্রথম 1 ঘন্টায় কি করণীয়, আপনার খাবারের প্লেটে কোন কোন খাবার আজ থেকেই রাখবেন না, আর কিভাবে হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করা যায়। আমাদের আর্টারি হলো সেই রাস্তা যেটার মাধ্যমে হার্ট থেকে অক্সিজেন ও পুষ্টি মিশ্রিত রক্ত শরীরের সব অংশে পৌঁছায়। কিন্তু ধীরে ধীরে সেই রাস্তায় প্লাক জমতে শুরু করে, আর এই প্লাক তৈরি হয় চর্বি, ক্যালসিয়াম, প্রোটিন ও রোগ প্রতিরোধককারী কোষের মিশ্রণে, যার ফলে আর্টারির ভেতরে লুমেন সরু হয়ে যায়। ডাক্তারি ভাষায় এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই প্লাক তৈরি হবার বড় 3টে কারণ রয়েছে। প্রথম, যখন আমরা বেশি চিনিযুক্ত যেমন কোল্ড ড্রিঙ্কস ও রিফাইন্ড কার্বোহাইড্রেট যেমন ময়দা, সাদা পাউরুটি বা পেস্ট্রি খাই, তখন প্রথমে রক্তে ব্লাড সুগার এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি পায়। ইনসুলিনের কাজ হলো শরীরের কোষ পর্যন্ত গ্লুকোজ বা শক্তি পৌঁছে দেয়া, যেন কোষ এটি ইন্ধন হিসেবে ব্যবহার করতে পারে। কিন্তু অতিরিক্ত প্রসেসড কার্বোহাইড্রেট ও মিষ্টি পানীয় শরীরে বেশি শক্তি বা গ্লুকোজ দেয়, আর যা পরে লিভারে জমে ডি নোভো লিপোজেনেসিস নামে একটি প্রক্রিয়ায় পরিণত হয়। এতে গ্লুকোজ ট্রাইগ্লিসাইডে রূপান্তরিত হয় এবং রক্তে ট্রাইগ্লিসাইডের মাত্রা বেড়ে যায়। এই ট্রাইগ্লিসাইডের কারণে রক্তের লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে এলডিএল বৃদ্ধি পায়, যাকে সাধারণত খারাপ কোলেস্টেরল বলা হয়। আর ছোট ছোট পার্টিকেলস আর্টারির ভেতরে প্রবেশ করতে শুরু করে, আর যার কারণে প্লাক জমে। দ্বিতীয়, রিহিট করা ডিপ ফ্রাইড তেল, যা ইন্ডাস্ট্রিয়াল ট্রান্স ফ্যাট হিসেবেও পরিচিত, এবং উচ্চ তাপে তৈরি খাবারে অ্যাডভান্স গ্লাইসেশন এন্ড প্রোডাকশন তৈরি হয়। এই উপাদানগুলো আর্টারির এন্ডোথেলিয়ামকে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম এমন এক ধরনের সিমেন্টের মতো কাজ করে, যা রক্তনালীর অভ্যন্তরীণ প্রাচীরকে শক্তভাবে বাঁধে, ফলে নতুন প্লাক সহজেই সেখানে আটকে যায়। তৃতীয়, সবার প্রথমে এক্সেসিভ নুন, সেডেন্টারি লাইফস্টাইল আর কিছু জেনেটিক ফ্যাক্টর রয়েছে, যেগুলো মিলে শরীরে ব্লাড প্রেশার বাড়ায়। যখন ব্লাড প্রেশার হাই হয়, তখন আর্টারিস ওয়ালে সিরিয়াস স্ট্রেস তৈরি হয়। যেমন ধরুন, কোন নদীতে অনেক দ্রুত জল প্রবাহিত হচ্ছে, তেমন এই স্ট্রেস প্লাককে আনস্টেবল করে। প্লাকের ওপরের লেয়ারের আস্তরণ পাতলা হয়, আর সেটা যখন ড্যামেজ হয় প্রেশারের কারণে, তখন আমাদের শরীর সেটা সিরিয়াস ইনজুরি সিগন্যাল মনে করে প্লেটলেটকে তাড়াতাড়ি সিগন্যাল দেয়, আর যেটা ওয়ালের সাইডে এসে ক্লট তৈরি করে। আর যখন সেটা করোনারি আর্টারিসকে ব্লক করে দেয়, তখন সেটা হয় মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন মানে হার্ট অ্যাটাক। যদি আপনার কোনো কাছের মানুষের কখনো অনেকক্ষণ ধরে চেস্ট পেন হচ্ছে, বা বাঁ হাতে বা জ লাইনে ব্যথা শুরু হয়, খুব ঘামছে বা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতি এসে দাঁড়ায়, তখন সাথে সাথে তাকে কাছের কোনো হসপিটালে নিয়ে যান। তবে একজন হার্ট অ্যাটাকের পেশেন্টের প্রথম 1 ঘন্টা হয় গোল্ডেন আওয়ার। এই সময় সেই ব্যক্তিকে অ্যাসপিরিন 300 mg একটা ট্যাবলেট, কোভিডোগ্রেলের 75 mg 2টো ট্যাবলেট, অ্যাটোভাস্টিন 80 mg একটা ট্যাবলেট ভালো করে গুঁড়ো করে জল দিয়ে খাইয়ে দিন। এটা শুধুমাত্র এমার্জেন্সি কালীন ব্যবহার করবেন, আর তারপর তাকে নিয়ে দ্রুত হসপিটালে যান। আর নিজের কাছে আগে থেকে এই মেডিসিন গুলো কিনে একটা পাউচে করে রেখে দেবেন ফর এমার্জেন্সি পারপাস ইউজের জন্য। আর তাছাড়া অনেক সময় মেডিসিন আপনার হাতের কাছে নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে পেশেন্টকে হার্ট সেফ পজিশনে বসিয়ে দিন এবং একটা মাঝারি আর মোটা আদা টুকরো তাকে চেবাতে দিন। এটা পেশেন্ট ততক্ষণ অবধি চেবাবে যতক্ষণ না তার চোখ দিয়ে জল আসছে। তাকে দ্রুত হসপিটালে নিয়ে যান। এখন আপনার কাছে এটা অন্তত ক্লিয়ার হার্ট অ্যাটাক কিভাবে হয়, আর হার্ট অ্যাটাক হওয়া পেশেন্টের সাথে প্রথম 1 ঘন্টা কি ট্রিট করতে হয়। এবার আসি কোন কোন খাবারের অভ্যাস হার্ট অ্যাটাকের প্রবণতাকে বাড়ায়, আর তার অল্টারনেটিভ আপনি কি ব্যবহার করতে পারেন। সবার প্রথম, ইন্ডাস্ট্রিয়াল ট্রান্স ফ্যাট, বনস্পতি ঘি, পার্শিয়ালি হাইড্রোজেনেটেড তেল। এটা কৃত্রিমভাবে তৈরি তেল, যেখানে তরল ভেজিটেবল অয়েলকে কেমিক্যাল দিয়ে শক্ত করা হয়। একে অনেক সময় বনস্পতি তেলও বলা হয়। কমার্শিয়াল শর্টেনিং, বেকারি বা মিষ্টিতে ব্যবহার করা সাদা রঙের শক্ত তেল চর্বি। মার্জারিন, মাখনের সস্তা বিকল্প, কৃত্রিমভাবে তেল দিয়ে বানানো এক ধরনের স্প্রেড। খাস্তা নোনতা স্ন্যাক্স, দোকানের তৈরি খুবই মচমচে নোনতা স্ন্যাক্স, যেমন সিঙ্গারা বা নিমকির খাস্তা, লেয়াটা। বাজারের পাপ প্যাটি আর
প্যাটিস, লেয়ার করে বানানো মচমচে কেক জাতীয় স্ন্যাক্স যেমন চৌকো বা ত্রিভুজ আকারের পা প্যাটি, ভেতরে আলু মাংসের পুর ভরা থাকে। এগুলোর সবকটাতেই প্রচুর ট্রান্স ফ্যাট থাকে যা হার্টের জন্য বিষের মতো কাজ করে। তাই আজ থেকে আর এখন থেকে এগুলোকে নিজে খাওয়া বন্ধ করুন এবং নিজের বাচ্চাকেও কিনে দেবেন না। এছাড়া যখন কোনো জিনিস কিনছেন ফুড আইটেমের মধ্যে, তখন তার লেভেল চেক করে দেখুন পার্শিয়ালি হাইড্রোজেনেটেড অয়েল বা হাইড্রোজেনেটেড কথাটার উল্লেখ নেই তো। যদি লেখা দেখতে পান তবে অবশ্যই অ্যাভয়েড করুন এইসব জিনিস কেনা থেকে। প্রতিদিনের রান্নার জন্য নারকেল তেল, সর্ষের তেল ব্যবহার করুন। দ্বিতীয়, ডিপ ফ্রাই রিহিটেড অয়েলস। একটা জিনিস বারবার রিসার্চে উঠে এসেছে, ফ্রাইড ফুড খাওয়া যত বেশি হার্টের রোগ তত বেশি। এখন অনেকে বাইরের খাবার খান যেমন কচুরি, লুচি, পরোটা। এখন আমি ধরে নিলাম দোকানদার দিনের দিন লুচি পরোটার ময়দাটা মাখছে, কিন্তু যে তেলে লুচিটা ভাজছে সেটা কি ফ্রেশ, আর সেটা কি তেলে ভাজছে সেটা আমরা জানতেও চাই না। আপনি যদি খেয়াল করেন তবে দেখবেন ওই তেল সে দিনের পর দিন ব্যবহার করছে ডিপ ফ্রাই করতে, আর এটাই কিন্তু রিহিটেড অয়েলস। আবার অনেকে বাইরের খাবার খান না, কিন্তু বাড়িতে যে তেল দিয়ে আলু ভাজছেন সেই তেল আবার তুলে রেখে ওই তেলেই মাছ ভাজছেন, কখনো বাড়িতে বড়া ভাজছেন, আর সেটাও কিন্তু রিহিটেড অয়েলস এর ক্যাটাগরিতেই পড়ে। আর সেটা আরো সমস্যা বাড়ায় যখন সেটা রিফাইন অয়েল বা সাদা তেলে ভাজা হয়। তাই এই ধরনের খাবার বাইরে বা বাড়িতে কখনো খাবেন না। তার বদলে এয়ার ফ্রাইং, বেকিং, গ্রিলিং, হালকা তেলে ভেজে খাবার খান। চাটনি ব্যবহার করুন, মার্কেটের কেচাপ ব্যবহার করবেন না। তৃতীয়, সুগার বেভারেজেস। এই যে বাজারে পাওয়া রঙিন বোতলগুলো, যেগুলো খেয়ে আমরা মনে করি একটু ফ্রেশ হয়ে যাব, ঠান্ডা হবে শরীরটা, সেটা কি আদৌ আমাদের শরীরটাকে ঠান্ডা করে? না, বরং এগুলো আমাদের হার্টের জন্য প্রচন্ড ক্ষতি করে। আর এতে এত পরিমাণ চিনি থাকে আর যা তরল আকারে হয়, তাই এটা খুব ফাস্ট আমাদের রক্তে মিশে গিয়ে ইনসুলিন স্পাইক বাড়ায়, যার ফলে ফ্যাটি লিভারের রিস্ক বাড়ে। আর এদিকে ফ্যাটি লিভার হার্ট অ্যাটাকের রিস্কের অ্যাক্সেলেটর। তাই রোজ সুগারি ড্রিঙ্কস পান করা হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর। এবার জানুন কিভাবে হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করা যায়। এটা হলো লিপিড টেস্ট। এই টেস্ট করার ফলে আপনি জানতে পারবেন আপনার টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইডস, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল নরমালে আছে নাকি রেঞ্জের বাইরে আছে। টোটাল কোলেস্টেরল এটি রক্তে উপস্থিত মোট কোলেস্টেরলের পরিমাণ, অর্থাৎ এইচডিএল, এলডিএল এবং অন্যান্য কোলেস্টেরলের যোগফল এটা, যা এই রিপোর্টে টোটাল কোলেস্টেরল দেখাচ্ছে 240 mg, আর এর নরমাল রেঞ্জ হলো 150 থেকে 250 mg। সিরাম ট্রাইগ্লিসাইডস এটি রক্তে থাকা এক ধরনের ফ্যাট বা লিপিড। শরীর অতিরিক্ত ক্যালোরি খেলে তা ট্রাইগ্লিসাইডে পরিণত করে ফ্যাট সেলে জমা রাখে। ট্রাইগ্লিসাইড বেশি থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই রিপোর্টে সিরাম ট্রাইগ্লিসাইডস 356 mg, যেখানে নরমাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 160 mg। এইচডিএল কোলেস্টেরল, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে ভালো কোলেস্টেরল। এটা রক্তনালী থেকে বাড়তি কোলেস্টেরল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় এবং শরীর থেকে বের করে দেয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এখানে এইচডিএল কোলেস্টেরল 59 mg, কিন্তু নরমাল রেঞ্জ 30 থেকে 60 mg এর মধ্যে। এলডিএল কোলেস্টেরল, লো ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে খারাপ কোলেস্টেরল, যা বেশি হলে রক্তনালীতে চর্বি জমে এবং ধমনী সংকুচিত হয়, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এখানে এলডিএল কোলেস্টেরল 124 mg, কিন্তু নরমাল রেঞ্জ আপ টু 150 mg। এটা কম থাকলেও আগের গুলো কিন্তু অনেক বেশি। তারপর হলো ভিএলডিএল। ভিএলডিএল কোলেস্টেরল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এক ধরনের খারাপ কোলেস্টেরল এটা, যেটা লিভার তৈরি করে এবং রক্তে ছেড়ে দেয় মূলত ট্রাইগ্লিসাইডকে শরীরের বিভিন্ন টিস্যুতে পৌঁছে দেওয়ার জন্য। এক ধরনের খারাপ কোলেস্টেরল। ভিএলডিএল বেশি হলে সেটা ধমনীতে চর্বি জমা, মানে প্লাক বাড়াতে পারে, যার ফলে ধমনী সরু ও শক্ত হতে থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি হয়ে যায়। স্বাভাবিকভাবে ভিএলডিএল 30 mg কম থাকা উচিত। বেশি হলে ট্রাইগ্লিসাইড নিয়ন্ত্রণ করা, ডায়েট পরিবর্তন, ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। এই রিপোর্টে ভিএলডিএল কোলেস্টেরল 61 mg, কিন্তু এর নরমাল রেঞ্জ 12 থেকে 34 mg, তো এটা অনেকটাই বেশি রয়েছে এখানে। এখন এই রিপোর্টের মানুষের সমস্যা কি হবে? সে অনেক বেশি ঘামবে, একটু কাজ করলেই হাঁপিয়ে যাবে, সব সময় অলস লাগবে, কাজ করতে মন চাইবে না, একটু সিঁড়ি ভাঙলেই বুক ধরফর করবে, বাইরের জাঙ্ক ফুড খেতে বেশি ইচ্ছে করবে, বিশেষ করে বিরিয়ানি, চাউমিন, এগরোল এক্সেট্রা। তো ডক্টর এই রিপোর্টের পেশেন্টকে স্ট্যাটিন গ্রুপের মেডিসিন প্রেসক্রাইব করে, লাইক অ্যাট্রোভাস্টেটিন 5-10-20 উইথ ফেনোভাইবেট বা রোজুভাস্টিন 5-10-20 উইথ ফেনোভাইবেট। আবার কখনো শুধু প্লেন স্ট্যাটিন দিয়ে দেয়, যেমন অ্যাট্রোভাস্টেটিন বা রোজুভাস্টেটিন। লাইফস্টাইল মডিফিকেশনও হতে বলে। তো প্রথমে যাদের ওপরের এই উপসর্গগুলো হচ্ছে তারা যে কোনো একটা ভালো প্যাথোলজিতে গিয়ে একটা লিপিড টেস্ট করিয়ে নিন। খুব একটা দাম পড়বে না, 600 টাকা নেবে টেস্ট রিপোর্ট করাতে। ডক্টরের পরামর্শ মেনে চলুন। তবে শুধু যদি ওষুধ খেয়ে যান তাহলে ওষুধ কোম্পানিগুলো লাভ হবে, আপনার কিচ্ছু লাভ হবে না, যদি না আপনি আপনার লাইফস্টাইল চেঞ্জ না করেন।
আর খুব দামি ব্র্যান্ডের ওষুধ খাবেন না। তার থেকে যদি হাতের কাছে প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র থাকে সেখান থেকে সেম কম্পোজিশনের ওষুধ পেয়ে যাবেন, অথবা ডাভা ইন্ডিয়া থেকেও সেম কম্পোজিশনের ওষুধ অনেক কম দামে পেয়ে যাবেন, সেখান থেকে কিনে খাবেন। আর সাথে অর্জুন গাছের ছাল অবশ্যই খাবেন, পাউডার খাবেন না, গাছের ছাল কিনতে পাওয়া যায় সেটা খাবেন। তার অল্প কিছু টুকরো জলে ফুটিয়ে রোজ খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন। যদি সকালে খালি পেটে না খেতে পারেন তাহলে বিকেলে খাবেন। আর রেগুলার এক্সারসাইজ, বডি ওয়েট ট্রেনিং, স্ট্রেংথ ট্রেনিং, যোগ ব্যায়াম করলে দেখবেন আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার কাছের মানুষটির সাথে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, আমি রিপ্লাই দিয়ে দেবো। আশা রাখবো ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।